চাই না? আমি জানি বাবা আমাকে মুখে যোগ্য পুত্র বললেও আমার জন্য তার অন্তরাত্মা হাহাকার করে কাঁদছে। তাই তাদের এই দুর্দিনে যদি আমার দু চোখ ধরে দু ফোঁটা জল না পড়ে, তাহলে আমার মতো কুসন্তান এই পৃথিবীতে আর একটিও পাবেন না। বাবা সত্য, ও বাবা সত্য, তুমি আমার বুকে এসো বাবা, তুমি আমার তোমাকে বুকে জড়িয়ে ধরে। স্যার, আপনি জানি না কোন সুকৃত কার্যের ফলে তোমার মতো সন্তান পেয়েছিল। আমার অদৃষ্টের পরিহাসে তোমাকে হারিয়ে তিনি হাহাকার করছেন। তার সেই হাহাকার কিছুটা বন্ধ করতে আমার চাকরিটা আমার মেজ ভাই শিবমকে দিন স্যার। আমি আপনার ভাইয়ের করতে হবে না বাবা, এমনিতেই তোমার ভাই তোমার পোস্টে আগামীকাল জয়েন করবে। এই মুহূর্তে আমাদের কোম্পানিতে কোনো ভ্যাকেন্সি নেই সত্যম বাবু, নইলে আপনার মতো পরশ পাথরকে আমি কিছুতে হাতছাড়া করতাম না। বাবু নয়, বলুন ভাই। আমি বিলেত ফেরত বিজনেস ম্যানেজমেন্ট পাস এক শিক্ষিত যুবক, কিন্তু আপনার শিক্ষা বিবেক মনুষ্যত্বের কাছে আমি নিতান্তই মূর্খ। না রঞ্জন বাবু, না। তুমি নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও বাবা সত্য। আগামীকাল তোমার পোস্টে তোমার ভাই অবশ্যই জয়েন করবে। তবে হ্যাঁ, যদি তোমার বিপদে আপদে আমার কোনো সাহায্যের প্রয়োজন হয়, তুমি নির্দ্বিধায় চলে এসো। কেন? আপনার কথা আমার মনে থাকে, শুধু আমার একটা অনুরোধ স্যার। বলো তোমার কি অনুরোধ? আমার কথায় আমার মেজ ভাইকে আমার চাকরিটা দিয়েছেন, এই কথা যেন অন্য আর কেউ না জানতে পারে। কেন? কারণ বাবা যদি এ কথা জানতে পারে, তাহলে শিবমের রোজগারের টাকায় কেনা অন্য বাবা মুখে নাও দিতে পারে স্যার। তাহলে যে সমস্ত প্রচেষ্টা আমার ব্যর্থ হয়ে যাবে। আমি কথা দিলাম সত্যম, আমরা তিনজন ছাড়া এ কথা আর কেউ জানতে পারবে না বাবা। আমার কথা আপনি আমায় বাঁচালেন স্যার। আপনার এই মহা অনুভবতার কথা আমার বুকে স্বর্ণাক করে লেখা। আজ আমি আসি। হ্যাঁ, এসো। ও কি মানুষ না কোনো স্বর্গচ্যুত দেবদূত? কোন অশুভ মুহূর্তে ওই নবমণ্ডল থেকে ছিটকে পড়েছে বন্দা পৃথিবীর বুকে। না, ও কোনো দেবদূত নয় রঞ্জন, ও হচ্ছে একটা সত্যিকারের মানুষ, যাদের মনুষ্যত্বের উপর ভর করে পৃথিবী আজ এত সুন্দর। আচ্ছা ও রঞ্জন, তুমি অফিসটা সামলাও, আমি এখন একটু বাড়ি যাচ্ছি। গুণীজনদের মুখে শুনেছি ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। এতদিন একথার সততার কোনো প্রমাণ পাইনি, আজ হাতের কাছে সেই প্রমাণ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। আর সত্য মায়ের কাছে পাওয়া শিক্ষায় প্রমাণিত হলো ঠাকুর রামকৃষ্ণের বাণী, যতদিন বাঁচি ততদিন শিখি। রাইট ইউ মিস্টার লাহারি, তোমার কথাটা চিরন্তন সত্য। তাহলে আপনার যে শিক্ষাটা বাকি আছে সেটা নেবেন নাকি? হোয়াট ইউ মিন? আপনার কথাটা তো আমি কিছুই বুঝতে পারছি না। পারবেন কি করে? অর্থ আর ক্ষমতা হাতে পেয়ে মানুষ যখন জানোয়ারে পরিণত হয়, তখন সে বুঝো না বুঝার ভান করে। দেখুন রঞ্জন বাবু, সত্যি করে বলছি, আপনার কথাটা কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। এই চাবুকের কয়েকটা ঘা পিঠে পড়লে সব বুঝতে পারবেন। বলুন, এত সাহস আপনার পেলেন কোথায়? সামান্য চাকর হয়ে মনিবের মেয়েকে পথে ঘাটে অপমান করেন, তার দিকে লালসার থাবা বাড়ান। ও আই সি। দেখুন রঞ্জন বাবু, সেই দিন রাত্রে আমার ড্রিঙ্কটা একটু বেশি হয়ে গেছিল। তারপর আমি তো ম্যাডামকে চিনি না, তাই ভুল করে। যে অপরাধ তুমি করেছো জানো তার উপযুক্ত শাস্তি কি? এবারের
আমার বোন তো দূরের কথা, অন্য কোনো মেয়ের সঙ্গে এরকম আচরণ করো, সেই দিন চাপকে ভিড়ে চামড়াটা তুলে নেব, আর সেই সঙ্গে কোম্পানির চাকরি থেকে দূর করে দেবো। মাইনে থাকবে। থাকবে মিস্টার রঞ্জন লাহারে। তোমার ওই তীব্র অপমান আমি এত সহজে হজম করব না। তোমার ওই পায়ে ধরেছি বলে ভেবে নিও না। সিংহ সেগাল হয়ে গেছে। সিংহ মাঝে মাঝে কয়েকটা পা পিছিয়ে যায়, সেটা ভয়ে পালানোর জন্য নয়, সেটা আরো দুরন্ত গতিতে ওই শত্রুদের আক্রমণ করার জন্য। তেমনি আমি করব তোমার বোনকে। এই তো সবে টাচ করেছি, পরের দিন ওই শালিকে যদি আমি একা পাই পুরোটা সেদিন তোর মুখে আমি ছাই দেব রে, জাহান্নামে ছাই দেব। একটা কাজের কাজ করার তোর মুরদ নেই, শুধু তোর মুখে মুখে বড় বড় বাতলেগা। তুমি আমাকে ভুল বুঝছো মাসি। এই সালা তুষার মজুমদার পাক্কা খেলোয়াড়। যখন একবার এই ময়দানে নেমেছে, আর ওই মাঠে নেমে কতগুলো কাপ প্লেট আর শিল লড়াই নেছিস রে হারামজাদা। শুধু মিছে কথা অ্যাটম বম ফোটালে তোর মুখটাই দেব না কি দিয়ে। তাহলে শোনো মাসি, এই এলাকাতে যতগুলো হাই স্কুল আছে প্রত্যেকটা ক্লাসের 5 জন করে ছাত্রর হাতে তুলে দিয়েছি আমি গাঞ্জার পুড়িয়া, আর সেগুলো তারা একটা একটা করে বিক্রি করবে। হেরোইনগুলো নিয়ে কি করবে রে মুখ পড়া? ধীরে মাসি ধীরে, সব ডোজ একবারে দিয়ে দিলে তারা হজম করবে না, উল্টে বদহজম করে দেবে। তারপর বল না রে মুখ পড়া। তারপর ওই আমার মালিকের মেয়ে তার হাতটা আমি ধরেছিলাম, কিন্তু বেটরে বাবুল শিবম ব্যানার্জি তাকে আমার হাত থেকে ছিঁড়ে নিলাম। বেশ করেছে, এবার তুইও বিদায় হতো। যে বাঘের মুখ থেকে ওই বিড়ালে শিকার ছিনিয়ে নেই, সে বাঘ যে কি বলে গা? বাঘ চিরকাল মাছ বাঁধেই থাকে মাছে, বিড়াল হয় না। তার অপমান দিতে আমি ওই শিবমের বোন সীতার দিকে হাতটা বাড়িয়েছিলাম। তাহলে তুই ওই সাধু সেজে যাস, নইলে ওই সীতা হরণ করার আগে রামের হাতে এমন কেলানি খাবি তুই যেন তুই তোর বাপের বিয়ার ফুল সজ্জায় খাচ্ছিস। কি বুঝলি? বুঝতে পারলে না বাবু জানানি, আমি কিন্তু পরিষ্কার বুঝতে পেরেছি। কি বুঝেছিস রে হারামজাদা? এই তোমার বাবার বিয়ে ওই ফুল সজ্জার নিমন্ত্রণ করতে এসেছে। আমরা কিন্তু সবাই মিলে মিশে খেতে যাবো। আমি শালা 3 দিন আগে গিয়ে বসে থাকবো। তোকে আমি জুতো বেড়া করবো না শালা শয়তানের বাচ্চা শয়তান। আরে বাবা রে, এটা আবার কি ধরনের নিমন্ত্রণ দাদা? এই খেতে গেলে মারতে যা। আপনি এক কাজ করুন বস, ওই যে দেখছেন ওই কুকুরগুলোকে মারতে পারেন, কারণ ওগুলো তো বিনা নিমন্ত্রণ তো খেতে যা। তোকে আর কে নিমন্ত্রণ করলো রে গনা? হালুয়া আমাকে নিমন্ত্রণ না করুন, এই তোমাকে তো
সঙ্গে থাকি বলে এরা সবাই আমাকে কি বলে? এই বলুক না, তাতে তোর কি আদা জলে কাদা হইল রে গোনা? সে কথা তুমি কি করে বুঝবে বাপ জননী? আমারও তো একটা বিয়ে করার শখ আছে নাকি? তাহলে তাহলে আর কোন মেয়ে আমাকে বিয়ে করবে কি? এই থাম 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 থাম, বিয়ের কথা বাদ দে, এবার তোর তুই কাজের কথা বল দেখি। ওই সব স্কুলে গাঁজা আর হেরোইনের পুড়িয়া পৌঁছে গেছে? হ্যাঁ, বুঝে গেছে। এই, ওই গাঁজা বিক্রয় বকেয়া টাকাটা আদায় হয়েছে? হ্যাঁ, হয়েছে। এই, 52,725 টাকা। দে 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 দেখি দেখি। শোনো শোনো তোমরা, এবার তোমাদের ওই সেলের পরিমাণ 1 লাখ টাকাতে পৌঁছাতে হবে। আর ওই গাঁজার নেশায় বুধ হওয়ার পর ওই তাদের হাতে তুলে দিতে হবে হেরোইনের প্যাকেট, যা ওই ছাত্র যুব সমাজকে বন্ধ করে তোদের কামাতে হবে লাখ লাখ টাকা। যা যা তোরা ওই আগামী দিনে নিজের মধ্যে ভাগ করে নিবি। আর তুমি? আমি আমি টাকা নিয়ে কি করব রে গনা? ভাই বন্ধু আত্মীয় পরিজন এই পৃথিবীতে কেউ যে নেই রে গনা আমার। আমি এই পৃথিবীতে বড়ই একা রে, আমি বড়ই একা। তোরাই তো আমার বর্তমান ভূত আর ভবিষ্যৎ। তাহলে এত টাকা কামাচ্ছ কেন মাসি? শুধু কি আমাদের জন্য? হ্যাঁ হ্যাঁ রে জানি, টাকা কামাচ্ছি তোদের জন্য ঠিকই, কিন্তু কিন্তু আমি এই সমাজটাকে ধ্বংস করছি আমার আমার এই বুকের জ্বালা মেটানোর জ্বালা। হ্যাঁ হ্যাঁ জ্বালা, তীব্র অপমানের জ্বালা গলা, তীব্র অপমানের জ্বালা, যে জ্বালা বুকে নিয়ে এই সমাজের বুকে আমার বাবা মা আত্মহত্যা করেছিল গলা, আত্মহত্যা করেছিল। কি সেই ঘটনা বাপজননী? জননী, আমরা কি একটুকু শুনতে পারি না? শুনবি বলছিস? তাহলে শোন। আমার মা তার প্রথম সন্তান জন্ম দেওয়ার পরেও ওই সারা গ্রামে রটে যায় সে নাকি এক হিজড়ের জন্ম দিয়েছে। শুরু হলো সারা এলাকায় হাসাহাসি, কানাকানি আর তীব্র অপহাসের পালাগানা। আমার ভাবতে অবাক লাগে যে এই সভ্য শিক্ষিত একবিংশ শতাব্দীর যুগেও শুধুমাত্র একটা মাত্র হিজড়ে সন্তান জন্ম দেওয়ার অপরাধেও আমার বাবা মাকে সহ্য করতে হয়েছে মানুষের ঘৃণা, অবজ্ঞা আর লাঞ্ছনা। এইভাবে কিছু কয়েক বছর পার হয়ে যাওয়ার পরও ওই মানুষের তীব্র গঞ্জনা সহ্য করতে না পেরে আমার বাবা মা এক ভিখারিনীর হাতে আমায় তুলে দিয়ে তারা দুইজনেই এই জীবন যন্ত্রণা থেকে মুক্তি নিতে আত্মহত্যা করেছিল রে গনা, তারপর কি বাপজননী? তারপর সেই ভিখারিনী ভিক্ষে করে আমায় বড় করে তুলেছিল, কিন্তু কয়েক বছর পরেও সেই ভিখারি রোগ যন্ত্রণায় মারা যায়। আর মারা যাওয়ার আগে সে বলে যায় আমার জীবনের এই বেদনাময় ইতিহাস। সেই রাগে শোকে দুঃখে আমি হয়ে উঠলাম বেপরোয়া গনা, বেপরোয়া। তাই আমি ওই হিজড়ের দলে যোগ না দিয়ে আমি ব্রতী হলাম সমাজ ধ্বংসের কাজে। যে সমাজ আমার বাবা মাকে ছিনিয়ে নিয়ে আমাকে বলেছে ধ্বংসের রূপরেখা, আর আমাকে সাজিয়েছে ধ্বংসের প্রতীক, সেই সমাজের প্রতি আমার মায়া নেই গলা, মায়া নেই, দয়া নেই, আছে শুধু এক জিঘাংসা। আর সেই সমাজ
সমাজে আমি হব সেই সমাজের বিভীষিকা! বিভীষিকা এই অবক্ষয়ী সমাজের বুকে দেখা দিয়েছে এক ধ্বংসের বিভীষিকা। তাই দেশের যারা ভবিষ্যৎ সেই ছাত্র যুব সমাজের হাতে হেরোইন, গাঁজা, আফিং আর চরসের প্যাকেট। আমি মূর্খ, চোর, গুন্ডা, মস্তান। আমি যে কাজ করার কথা স্বপ্ন ভাবতে পারি না, সেই কাজ হেলায় করতে পারে এদেশের যুব সমাজ। হ্যান্ডস আপ! পালাবার চেষ্টা করলে গুলি চালাতে বাধ্য হবো। পালাবো কেন স্যার? চুরি, ডাকাতি, খুন খারাপি আমি যখন কিছুই করিনি। তার চেয়ে অনেক বড় অপরাধ করেছে তুমি। সে অপরাধ ইউ কি? আন্ডার অ্যারেস্ট। সে অপরাধ কি জানতে পারি স্যার? অফকোর্স, তুমি বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে হেরোইন, গাঁজা, চরস প্রভৃতি মাদক দ্রব্য পাচার করে বর্তমান যুব সমাজকে ধ্বংসের কাজে লিপ্ত। আমাকে এতটা সম্মান দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ স্যার। তার মানে কি বলতে চাও তুমি? এতদিন দেখে এসেছি যে শুভ কাজটিতে আপনাদের মতো বড় লোকের ছেলেদের একচেটিয়া অধিকার। আমার মতো এই ফুটপাতের চারানার মস্তানরা যে কাজের ধারে কাজেও যেতে পারে না, তবু আপনি আমাকে এত বড় সম্মান দিয়েছেন স্যার। তোমার নামে ওয়ারেন্ট আছে। বাজে কথা বাদ দিয়ে থানায় চলুন। নিয়ে যাবেন না স্যার, ওকে নিয়ে যাবেন না স্যার। মিথ্যা সন্দেহের বসে ওকে থানায় নিয়ে গিয়ে এতগুলো ভুকা মানুষের পেটে মারবেন না স্যার। তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারবেন কি করে স্যার? সাদের পেটে খাবার, পেট ভর্তি খাবার, পকেট ভর্তি টাকা, আর সারা দেহ মন আত্ম অহংকারে পূর্ণ ভিখারি বাবা, যারা এই চিহ্ন শীর্ণকারী মানুষগুলোর কথা বুঝতে পারবে কি করে স্যার? কেন কেন পারবো না? আমিও তো একজন মানুষ। চলে ওই নিরপরাধ মানুষটিকে আপনি আপনি ছেড়ে দিন স্যার। আপনি হঠাৎ ওর হয়ে কথা বলছেন কেন? আমি 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 তো ওর হয়ে কথা বলিনি স্যার। আমি 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 সেই সব মানুষগুলোর হয়ে কথা বলছি। সারা 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 ওর তো এই বেলা দু মুঠো খেয়ে এই ফুটপাতে ধারে খেয়ে বেঁচে আছে। আমি রাজা সাহেব, তাই তাই বলছি স্যার, মিথ্যা সন্দেহের বসে কারো মিথ্যা পরিচয় ওই সব মানুষের বেঁচে থাকার স্বপ্নকে আপনি ওখানে ধ্বংস করবেন না স্যার। কিন্তু ভিখারি বাবা, ওনাকে তো ওনার দায়িত্ব করতেই হবে, যেহেতু আমার নামে ওয়ারেন্ট আছে। এই ওয়ারেন্ট কে, কবে, কি উদ্দেশ্যে করেছে তা আমি জানি না, কিন্তু তাকে সম্পূর্ণ মিথ্যে আমি হলফ করে বলতে পারি স্যার। কিন্তু রাজা সাহেব, এলাকায় কারা ওর দয়ে খেয়ে পড়ে বেঁচে আছে? ও তেমন কিছু নয় স্যার, কয়েকজন ভিখারি আর কিছু নিরন্ন ছেলে মেয়েদের দুবেলা দুমুঠো রান্না করে খাওয়ায়। যাক, এখন চলুন তো। যাবো, নিশ্চয় যাবে। তার আগে বলো তো এত খরচা চালাও কিভাবে? 5 জনের দয়ার দানে স্যার। আসলে ছোটবেলায় আমিও ওদের মতো দুঃখ করে পড়েছিলাম, আর আর খাবার না খেয়ে, কখনো বা কুকুরের মুখের খাবার খেয়ে বড় হয়েছি তো স্যার। তাই ওদের যাতে আমার মতো দুঃখ কষ্ট সহ্য না করতে হয়, এটা তারই একটা ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র স্যার। তোমার সেই মহতি প্রচেষ্টায়
আমার এই সামান্য অর্থটুকু রাখুন। স্যার, আর তোমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ থেকে আপাতত মুক্ত করে দিলাম। আর এই তদন্ত করে দেখছি এই সমাজ বিরোধী কাজের মূল পান্ডা কে। চলি, নমস্কার। প্রকৃত পান্ডা কে আমি জানি স্যার, আমি জানি। কি ভিখারি বাবা, তুমি তা জানো? হ্যাঁ হ্যাঁ আমি আমি সব জানি বাবা, কিন্তু কিন্তু বলতে পারলাম কই বাবা। দেশ ও দেশের মঙ্গলের জন্য সমাজ বিরোধী কাজের মূল উচ্ছেদে আমি আমি তার নাম বলতে পারলাম না বাবা। কিন্তু কেন? কারণ 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 সে যে আমার সন্তান, সে আমায় খেতে পড়তে না দিল। এই পিতা পুত্রের চিরন্তন সম্পর্ক আমি আমি বলতে কি করে পারি বলো? আমি যে এই শাশ্বত বাংলার সন্তান, অন্য এক ভিখারি বাবা, অন্য এক বাবা। হে কি শুনলাম, ওই ভিখারি বাবার ছেলে তুষার বাবু নাকি পাপ চক্রের মূল নায়ক। বাহ বাহ, এই সমাজ ব্যবস্থা ছেলেকে শিক্ষিত চাকুরিজীবী গড়ে দিয়ে বেশি রোজগারের আশায় সমাজ বিরোধী কাজ করতে পারে না, শুধু নিজের বাবার মুখে দুটি অন্ন তুলে দিতে। তুমি এমন পুয়াতি মেয়ে মানুষের মতন ব্যথা খাচ্ছ কেন? এতদিন জানতাম তুমি একটা হিজড়ের কাছে কাজ করো, কিন্তু তুমিও যে একটা হিজড়ে সেটা কিন্তু আমার জানা ছিল না। আমি হিজড়ে হতে যাব কেন? কোন দুঃখে? হিজড়ে তুই রাধা রানী বাবু জননী। ওই লম্বট তুষার বাবু তোমায় একবার ডেকেছে, বুঝলে? ফিরে গিয়ে তাকে বলবেন যে এখন আমার যাবার সময় নেই। কি গো, এতদিন তো বেশ মিলিয়ে মিশে ঘর সংসার করলে, আজ হঠাৎ ডিভোর্স করতে চাইছেন কেন? হঠাৎ নয়, অনেক কিছু জেনেই আমি তার সঙ্গ ত্যাগ করলাম। এবার হিমালয়ে গিয়ে যে তপস্যা শুরু করবে। তপস্যা শুরু না করলেও আপনার মতো মহাপাপীর কোন পাপ কাজের আমি সহযোগী হব না। সালা এই বস্তির চারানা বস্তার এসেছে পাপ পুণ্যের বিচার করতে। তাহলে যারা চুরি ডাকাতি ছিনতাই করে তারা নিশ্চয়ই সমাজ সেবা। সে কথা আমি বলতে চাইনি। আপনি আমার সঙ্গে কাজ করবেন না, এটাই আমার শেষ কথা। তাহলে কোথা থেকে জুটবে তোর এই পেটের অন্ন? আর কিভাবে চালাবি তোর এই ফুটপাতের অনাবরণ? প্রয়োজন হলে পথে পথে ভিক্ষা করে দুবেলা না পারি একবেলা তাদের মুখে আমি অন্ন তুলে দেব, তবু আপনার ওই পাপের পয়সায় আমি তাদের রাজভোগ খাওয়াবো না। সারা প্রতিবাসী ভাড়াটে কন্যা সেও আজ ধার্মিক সন্ন্যাসী হতে চলেছে। এই ত্রেতা যুগে দস্যু রত্নাকর যদি বাল্মীকি হতে পারে, তাহলে এই কলি যুগে কালিয়ানাগ কেন সন্ন্যাসী হতে পারে না? বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করলে একটা থাপ্পড়ে তোর ওই বদনটা আমি বিগড়ে দেব। এই কোথায় বলে যারা বাইরে গিয়ে জিততে না পারে তারা ঘরে এসে কি করে? বউকে মারে। আর যারা যুক্তি তর্ক করে হারে তারা শক্তি প্রদর্শন করে।
মুখ বন্ধ করে। নমস্কার, কালিয়ানাগের বাড়িটা কোন দিকে একটু বলতে পারেন? এই বিষাক্ত কাল কেউটার খপ্পরে পড়ে আপনি কালিয়ানাগের ঠিকানা চাইছেন? পাবেন না, পাবেন না। এই কাল কেউটাই আপনাকে গ্রাস করে নেবে। তুই এখান থেকে না গেলে তোকে গুলি করে মারবো শয়তান। এটা এটা এমন কি ধরনের, এটা এমন কোন বিরক্তর কাজ নয় বস। এখন এই সারা দেশে বাচ্চাদের হাতে একটা করে পিস্তল আছে। তবে হ্যাঁ, এর আগামী দিনে পরিণতি ভয়ঙ্কর হতে চলেছে। এই কথা তারা যেমন একদিন বুঝতে পারবে, তেমনি তেমনি তুমি একদিন বুঝতে পারবে। হাত বন্ধ রাখো। জানুয়ার একটা। কি যেন বলছিলেন? না না, ও কিছু নয়, থাক, আমি অন্য কাউকে জিজ্ঞাসা করে নেব। অন্য কারো কাছে যাবে কেন সীতা? আমি তো তোমার এই দেশের ছেলে। কিসের ছেলে? তার মানে? তুমি আমায় না ছিল, আমি তোমাকে ভালোভাবে চিনি। তুমি তো দেবীপুর রামকৃষ্ণ ব্যানার্জির মেয়ে সীতা। হ্যাঁ, কিন্তু কিন্তু আপনি? আমি আমার পরিচয় দেব। তুমি যেখানে যেতে চাও আমি সেখানে তোমাকে পৌঁছে দেব। এসো আমার গাড়িতে চলে। না না না, আমি আমি আপনার বাড়িতে যাব না। হাত ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি, নাহলে তো আমি চিৎকার করব। চিৎকার? কেন চিৎকার করবে? আমি তো তোমার এলাকার ছেলে। তুমি আমাকে ছেড়ে অন্য ছেলের সাথে মজা করবে, ফুর্তি করবে, এটা আমি কিছুতেই সহ্য করবো না। হাত ছাড়ো, ছেড়ে দাও, বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছে? রাক্ষসটার হাত থেকে আমাকে বাঁচাও। কেউ আসবে না, আর কেউ আসার আগে আমি তোমাকে আমার গাড়িতে তুলে নিয়ে যাব। এবারে নিশ্চয়ই তুই নরকে যাবি, তাই না রে শয়তান? তোকে এবার আমি নরকেই পাঠাচ্ছি। আপনি আপনি আমাকে বাঁচান দাদা, আপনি আমাকে বাঁচান। বাঁচাবো বলেই তো এসেছি রে বোন। এই সব জানোয়ারদের হাতে এর থেকে রক্ষা করাই তো আমার একমাত্র কাজ। কালিয়ানাগ, এর যোগ্য পুরস্কার তুই পাবেই। যা, 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 যা। আবার যদি ভবিষ্যতে কোনোদিন তোকে এই বস্তির মেয়েদের দিকে হাত বাড়াতে দেখি, তাহলে তোর হাতটা আমি কেটে নেবো রে জানোয়ার। কে কার হাতটা কাটে সেটা ময়দানে নামলেই বুঝতে পারে। মনে রাখিস, তুই এই সিংহের কাপড় নিয়ে খেলা করতে এবার আপনি আপনি কি খালি নাগাছেন? আমি আমি তো আপনাকে খুঁজছিলাম। আমাকে খুঁজছিলেন কেন ম্যাডাম এই বস্তিতে? ম্যাডাম বলে আমাকে আপনি লজ্জা দেবেন না দাদা। আমি আমি সামান্য এক গরিব দরিদ্র ঘরের মেয়ে, কিন্তু কিছু একটা কাজের সন্ধানে। আমার কাছে এসেছেন কাজের সন্ধানে? আমি কাজ দিতে পারবো এ কথা আপনাকে কে বললো? আমার এক ক্লাসের বন্ধু, সে বলেছিল যদি আমি কোনোদিন বিপদে পড়ি আমি যেন তোমাকে স্মরণ করি। আরে পাগলি বোনটি আমার, আমি দুবেলা দুমুঠো মানুষকে খাবার দিতে পারি, কিন্তু চাকরি দেবার যে ক্ষমতা নেই বোন আমার। তাই যদি থাকতো তাহলে আমি নিজেই বেকার বাউন্ডলে হয়ে ঘুরে বেড়াতাম কেন? দাদা, এই সমাজে তোমার মতো বেকার বন্য বড় প্রয়োজন কালিয়া ভাই। তুমি যে বাংলা মায়ের দামাই ছেলে, যে নিজে না খেয়ে ওপরে মুখে অন্ন তুলে দেয়। না, ধরো। অনাথ আশ্রমের জন্য সেই টাকাটা। তাহলে এই দামাল ছেলের একটা অনুরোধ রাখবেন দাদা। তোমার কথা রাখার জন্য আমি আপ্রাণ চেষ্টা করবো। বলো কি চাও? আমার এই ছোট্ট বোনটির জন্য যে কোনো একটা সম্মানজনক চাকরি। কি নাম তোমার? বাড়ি কোথায়? আমার নাম? না না, সঠিক নাম ঠিকানাটা বলা উচিত হবে না, কারণ
তাহলে হয়তো আমার কোনো বিপদ হতে পারে। তার চেয়ে আমার নাম হচ্ছে সবিতা রায়, বাড়ি ওই দেবীপুর গ্রামে। আমারও বাড়ি দেবীপুর গ্রামে, কিন্তু গ্রামের বেশি মানুষকে আমি চিনি না, কারণ আমি দীর্ঘ কয়েক বছর বিদেশে ছিলাম। তাহলে তো ঝামেলাই চুকে গেল। আপনাদের দুজনেরই বাড়ি যখন দেবীপুর গ্রামে, আপনি আমার সম্পর্কে দাদা আর ও আমার ছোট্ট বোন, তাই ওর কিছু একটা ব্যবস্থা করে ওকে ওর বাড়িতে আপনি পৌঁছে দিবেন, এই বলেই আপনার বোনের হাতে আমি আপনার হাতেই দিয়ে গেলাম। দাদা পাগল একটা, বলে কিনা আমার বোনকে আপনার হাতে তুলে দিয়ে গেলাম, কিন্তু এখন যা দিনকাল পড়েছে। কথাটা হচ্ছে আপনার মতো মহান মানুষের কাছে অপমানযোগ্য হলেও আমি আমার দাদার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা চাইতে হবে কেন? আমি শুধু বলেছি দাদা বোনের মতামত না নিয়ে তাকে অন্য একজনের হাতে তুলে দিয়ে গেল, কিন্তু যা দিনকাল পড়েছে। আমাকে দেখে কি আপনার তাই মনে হয়? আমার কি মনে হয় সে কথাটা তোমার কথা বলো। তুমি আমার কাছ থেকে কি চাও? যে কোনো বেতনে যে কোনো একটা চাকরি। দেখো সবিতা, আমাদের কোম্পানিতে এই মুহূর্তে কোনো পোস্ট খালি নেই, তবে চাকরি মার তো টাকার প্রয়োজন। আমি যে তোমায় আপাতত 1 লাখ টাকা দিই। না, আমি নেব না, কারণ আপনি আপনার দয়ার ওই 1 লাখ টাকার চেয়ে আমি নিজে রোজগার করে 1000 টাকার মূল্য চেয়ে আমার কাছে অনেক বেশি। তাই তো সেই টাকা রোজগার করে আমার বৃদ্ধ বাবা মার মুখে দুবেলা দুমুঠো ভাত তুলে দিতে চাই। সবিতা, সবিতা, সত্যি তুমি অনন্যা। বর্তমান লোভী স্বার্থপর যুগে তোমার এই নির্লোভ মননশীলতাকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি। তাই তোমার মতো মেয়ে। আপনার সত্য ভালোবাসার যোগ্য আমি নই স্যার। আপনি আমাকে ক্ষমা করবেন, যদি পারেন তো যে কোনো একটা আমাকে চাকরি করতে। ব্যবস্থা আমি নিশ্চয় করে দেবো সবিতা, তবে কয়েকদিন পরে। তোমার এই সততা, ন্যায়, নিষ্ঠাবতী সত্তাকে আমি কিছুতেই নষ্ট হতে দেব না। স্যার আপনি? না, আপনি নয়, তুমি। আর স্যার নয়, রঞ্জন, তোমার রঞ্জন। না না না, হে কখনো সম্ভব হয় না, আর কোনোদিনই সম্ভব নয়। কেন 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 সম্ভব নয় সবিতা? বাবার অর্থচা বাড়তি কি আছে আমার? শিক্ষা দীক্ষায় আমরা একে অন্যের পরিপূরক, তাহলে কেন পারবো না এই সামান্য ব্যবধানটুকু গুছিয়ে তাসর চিৎকার করে বলতে কি আমরা দুজনা সর্বক্ষণ না গরিব না ধরণীতে, মুগ্ধ ললিতে, অশ্রু গলিতে, পঞ্চস্বরে মাধুরী বেদনা দিয়ে বাসর রাত্রি রচিব না মূর্তি। ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষানে যেন চাচি, কিন্তু ভয় নাই, জানি নিশ্চয় তুমি আছো, আমি আছি। ঠাকুরপো, সুতরাং সব চাকরি বিয়ে না নিয়ে মাথা ঘামালেও তোমার চলবে না বললে কি হয় বৌদি? আমি লেখাপড়া শেষ করে ঘরে বসে থেকে আমাকে সঙ্গ দেবে। তোমার দাদা সারা দিন বাড়িতে থাকে না, আমি একা একা বড্ড বোর ফিল করি। কেন? বাড়িতে মা আছে, চাচি, তাদের সঙ্গে একটু হাত মিলিয়ে কাজ করলেই তো দিব্যি সময়টা কেটে যাবে। ঠাকুরপো, তুমি দিন দিন না বড্ড সেকেলে হয়ে যাচ্ছ। ছাড়ো তো, বর্তমান যুগের মডার্ন কালচারের মেয়ে আমি। ওসব ব্যাকডেটেড মানুষগুলোর সঙ্গে কি আমার কাজ করা উচিত? না মানে তবে তো বাড়িতে যখন কোনো ঝিচাকর নেই, তাতে কি? বাবা মা সীতা এরা তো সবাই আছে, এরা সবাই মিলে কাজগুলো হাতে হাতে করতে পারে না? হয়তো পারে, কিন্তু বাড়ির একমাত্র বউ হিসাবে তুমি তোমার সঙ্গে তোমার দাদা যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণ তাকে, আর বাকিটা সময় তোমাকে সঙ্গ দেব। তোমার সঙ্গে বেড়াতে যাব, ফুচকা খাবো, আরো কত কি। তুমি তো জানো আমি ভীষণ ঘুরতে ভালোবাসি। হ্যাঁ, আমি একটু খোলামেলা বেড়াতে ভালোবাসি। কিন্তু
সমাজ বলে তো একটা কথা আছে বৌদি, এই সহজ সরল দেবীপুর গ্রামে সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারের বউ হয়ে তুমি বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে নাচবো, গাইবো, মস্তি আরো কত কি। আর এইভাবেই তোমার বুকে মাথা রেখে বলবো, এক নজর না দেখলে বন্ধু দুনিয়ায় আন্ধার হয়, পাশে তোমায় না পাইলে বন্ধু দম যেন মরে যায়। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায়। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায়। দেখিলে বন্ধু তুমি বিনা নাই নাই রে, এ প্রাণ বুঝি যায় রে। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। একটা চোর না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধার হয়, পাশে তোমায় না পাইলে বন্ধু দম যেন মরে যায়। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। দুনিয়াটা প্রেমের কারখানা, হাজার হাজার জল প্রেম জ্বালা, যুগে যুগে বেঁচে থাকে ভালোবাসা, সবাই বলে সর্বনাশা। প্রেমের কারখানা, হাজার হাজার জল প্রেম জ্বালা, যুগে যুগে বেঁচে থাকে ভালোবাসা, সবাই বলে প্রেম সর্বনাশা। ভালোবাসা জানি না বন্ধু, প্রেম যে জানি গো। তুমি আমার জীবন রে বন্ধু, তুমি আমার বন্ধু। তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। এক নজরে না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধার হয়, পাশে তোমায় না পাইলে বন্ধু দম যেন মরে যায়। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি রিক্তা, আরে তুমি এখানে আর আমি তোমার সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। ও তুমি, আমি তো ভাবলাম যাক। শোনো, তোমার ভাইকে না আমি অনেক বুঝিয়েছি, ও কিছুতেই আমার সাথে বেড়াতে যেতে চায় না, সব সময় খালি বাবা মেয়ে। আরে বাবা মা কি কারো চিরকাল বেঁচে থাকে রে ভাই? তাই জীবনে ওরা সবকিছু নয়, ওই জীবনটাকে পুরোপুরি উপভোগের আংটায় মুড়তে হলে সবার আগে প্রয়োজন টাকা, যা এখন আমি রোজগার করতে পারিনি মির্জা। পেয়ে যাবি। আরে আমি যখন তোর মাথার উপর আছি তখন তোরা চিন্তা কিসের? আমি যতদিন না তুই চাকরি পাচ্ছিস তুই তোর বৌদির কাছে সব টাকা নিবি। তোর বৌদি কি তোকে বলেছে টাকা দেবো না? তা বলেনি মেজদা, তবে আমার তো একটা বিবেক আছে। তোমার ওই বিবেকটা আমার কাছে বন্ধক রেখো, তার বিনিময়ে তুমি যা চাইবে তোমাকে আমি 2 হাত ভরে দেব। শোন সুন্দরম, তুই আমার একমাত্র ছোট ভাই আর তোর ওই বৌদির আদরের দেওর, তাই তোকে আমাদের ওদের কিছু নেই। আর তুই তো জানিস এখন আমার মাইনে ছাড়া উপরে ইনকাম ভালোই আছে।
ভাইয়ের মধ্যে কোনো ফারাক নেই। তাই ওই কথাই রইল সুন্দরম, তুই যতদিন না একটা চাকরি পাচ্ছিস তুই প্রয়োজন মতো তুই সব টাকা তোর বৌদির কাছ থেকে নিবি। আমার প্রয়োজন মতো আমি সব কিছু চেয়ে নেবো মেজদা। বর্তমানে আমি যে বেকার, আর সেই বেকার জীবন অতিবাহিত করতে একটা তো অবলম্বন চাই, আর আমার জীবনে তোমরাই সে অবলম্বন মেজদা, তোমরাই সে অবলম্বন। দেখছি তোমার বুদ্ধির প্রশংসা করে থাকতে পারছি না দেখছি ধীরে ধীরে সুন্দরমকে ভালোই বশ করেছো। না গো, পুরোপুরি এখনো পারিনি, তবে যেটুকু পেরেছি তা শুধু তোমার শিক্ষায়। তোমার উপযুক্ত শিক্ষা না পেলে আমি আদর্শ ব্যানার্জি পরিবারের আদর্শ গৃহবধূ কখনো হতে পারতাম না গো। সত্যি সত্যি তুমি এই আদর্শ পরিবারের এক গৃহবধূ লক্ষ্মী, আর আমার জীবনের সৌভাগ্যশীল লক্ষ্মী। বলি কি হলো, কি আপনার কি এমন রাজকাজ আটকে গেল শুনে? বৌমা, কলতলায় দুদিনের বাসনগুলো পড়ে আছে, তুমি যদি একটু হাত লাগিয়ে দিতে। এইসব সাধারণ কাজে ওকে ডাকছো কেন মা? ওগুলো তো তুমি নিজেই করে নিতে পারতে। সব কাজই তো করছি বাবা, কিন্তু আজ আমার শরীরটা খারাপ। ভীষণ খারাপ তাই না? বলি দুপুর বেলা এক কারি ভাত খাওয়ার সময় আপনার শরীরটা ভীষণ ভালো ছিল তাই না? আর যত শরীর খারাপ হলো বাসনগুলো মাজবার সময়। বৌমা, তুমি আমার খাবার কুটে দিলে। হে রাধা মাধব, এই দিনটাও আমার জীবনে লিখেছিলে ঠাকুর। এ তো কোটা দিয়ে আর কি আসে মা? ও তো আর মিথ্যা কথা বলেনি। তাছাড়া সীতা তো বাড়িতে আছে, ও না হয় আজকে বাসনগুলো একটু মেজে দিত। মাস্তুরি বাবা, ও মাস্তো, কিন্তু ও বাড়িতে থাকলে নিশ্চয়ই মেজে দিত। কিন্তু একটা কাজে না হাতে দেখুন কোন ছোট লোক ছেলের হাত ধরে বেরিয়ে পড়েছে। আপনার মেয়ে স্বভাব চরিত্র জানতে আমার কোনো। এই কথা তুমি বলতে পারলে বৌমা, আমার মেয়ে সীতা। রোয়া তুলসী পাতা নয় মা, আসলে এ বাড়িতে জলবায়ু একেবারে দূষিত হয়ে গেছে, তাই এক ছেলে বিয়ে করেছে ওই ছোট জাতের মেয়েকে, আর মেয়ে বিয়ে করবে হয়তো ছোট জাতের ছেলেকে, তাই না রে বাবা? হ্যাঁ হ্যাঁ, ভক্ত নগ্ন উগ্রবন সেই ছেলেকে দেখেও যদি কোনো ছোট জাতকে বিয়ে করে তাহলে কি খুব অন্যায় হলো? তাহলে ওই ছোট জাতের মেয়েকে বিয়ে করে দাদা মাথায় তুলে নাচতে পারতে তো বাবা। ঠিকই বলছিস, তাহলে কি খুব অন্যায় হতো? এই তো ব্রাহ্মণ বংশের উচ্চ জাতির মেয়েকে দেখো, কি কুরুচিপূর্ণ ভাষা তার। আরে একটা কথা বললে আমি মেরে আপনার মুখটা চিরদিনের মতো বন্ধ করে দেব। বৌমা, তুমি কি বলছো বৌমা? আপনার বাক্য মানেই আপনি এক নারীকে নারী থেকে নাগিনী রূপে পরিণত করছেন। মনে রাখবেন, তার বিষাক্ত ছবল তৈরি করার জন্য তৈরি থাকুন। এই ভেতরে এসো, নইলে আমি এক্ষুনি সবকিছু লণ্ডভণ্ড করে দেব। জানি না এরপর আমাদের ভাগ্যে কি আছে। ভিক্ষে, এবার হয়তো তোমাদের ভিক্ষে করে জীবন কাটাতে হবে। এতদিন আমি সংসারে হাল ধরে সুখে শান্তিতে তোমাদের খাওয়াতে ছিলাম, কিন্তু তোমাদের তো ওই সুখে খেতে গেলে ভূতে কিলায়, তাই ওই লিপ্তার দিকে কাটিয়ে দিতে গেলে এরপর তার ফল খোকো ভোগ করে। যে বিস্ফল দিনের পর দিন তোরা আমাদের খাইয়ে চলেছিস, আর কি ফল খাওয়াবি? সব ফল খেয়ে আমরা হজমে করে বসে তা আমি বলছি তোরা সুখে থাক বাবা, তোরা শান্তিতে থাক। আমরা কোথায় যাব গো? কি বেঁচে থাকবো? এরপরে সংসারে আমাদের কি পরিণতি হবে? ভিক্ষে সারদা, ভিক্ষে। তোমার ছেলে তো পদ নির্দেশ দিয়ে গেছে, এবার আমাদের পথে পথে ভিক্ষে করে খেয়ে। না বাবা না,
মানুষ বাবা, আর তারা ইচ্ছা করলেও বৃদ্ধ বাবা মার মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে পারে বাবা। তার আগে তুই বল, সেই সকালবেলা বেরিয়ে কোথায় গিয়েছিলি, কি করছিলি, কোথায় ছিলি এতক্ষণ? বল, তুই বল। তোর জন্যে তোর মেজদা মেজো বৌদি তোমাকে অনেক কথা শোনাবে মা, আর তোমাদের অসম্মানে জড়িত করে দেবে। আমি তা জানি মা, আরো জানি যে তোদের পরে তোমাদের ওরা বাড়ির দিকে বের করে দেবে, আর চোরদা যে তাকে সাপোর্ট করছে। হ্যাঁ রে মা, হ্যাঁ তাই সে করেছে রে মা, কিন্তু তুই কোথায় গিয়েছিলি? আমি যে গেছিলাম একটা চাকরির সন্ধানে। চাকরি? তুই চাকরি করবি না মা? কি হলো বাবা, তোমরা যে আকাশ থেকে পড়লে মনে হচ্ছে? কেন এই যুগের মেয়েরা কি চাকরি করে না, নাকি ঘরের থেকে বাইরে বের হয় না? কিন্তু তুই উচ্চ ব্রাহ্মণ বংশের মেয়ে হয়ে। থাক বাবা থাক, আর বংশ গৌরবের কথা তুমি বলো না। তাই ওই স্বর্গে থাকা আমাদের পূর্বপুরুষের, আর তুমি কষ্ট দিও না বাবা। যে বাড়ির বড় ছেলে বাড়ির থেকে বেরিয়ে যায় তেজ পুত্র হয়, আর মেজ ছেলে স্ত্রীর কৃতদাস, আর ওই ছোট চোরদা সে বাবা মাকে না থেকে আর জমা করে। তারা কি করে বাবা? আর সেই সংসারের প্রতি, বাবা মায়ের প্রতি তার একটা কর্তব্য আছে। সীতা, আর এই বাড়ির মেয়ে হয়ে, আর আমি যদি বৃদ্ধ বাবা মার বুকে আমি যদি চাকরি করি, তাহলে তোমাদের মাথা অনেক নিচু হয়ে যাবে, তাই না বাবা? কিন্তু মা, আজ এই দেশের যে অবস্থা, এই মেয়েরা পথে ঘাটে বেরোলে সম্মুখে সমন। তুই কি পারবি সেই সব বিপদকে উপেক্ষা করে, হাজারো দুঃখ কষ্ট সহ্য করে এই সংসারের দায়িত্বটা মাথায় তুলে নিতে? বাবা, তুমি যে আমার জন্মের থেকে নাম রেখেছো সীতা, তাই তো যে নামে সারা জীবনে জঙ্গলে বাস করা, হাজারো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা মুখে সহ্য করে, এটাই হবে তার মৃত্যু সজ্জা। আমি পারবো বাবা। এই গরিব সীতা, এই যুগের সীতা হয়ে ওই তেতা যুগের সীতার মতো আমি কি আমার বাবা মার মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে পারবো না? আর এই সংসারের জন্য আমার এই কঠিন জীবনকে উৎসর্গ করতে পারবো না বাবা। কোনো বাবা তার চাই না। ওরে মা, কোনো যদি বাবা মা থাকে, ছেলে মেয়ে জীবনে কোনোদিন কোনো বাবা মা সুখ চাই না রে মা। তোর এই ক্ষুদ্র প্রচেষ্টায় আমাদের সাগর সম চোখের জল শুকোতে পারবি না রে মা, পারবি না। আমরা দুজনে হয়তো পূর্ব জন্মে কোন মহাপাপ করেছি, সেই ভগবানের আমার রাধা মাধবের এই রুদ্র রোলে এই জীবনে তা ভোগ করতে হচ্ছে। তিনটে ছেলেকে মানুষ করো, তারা মানুষের মতো মানুষ হলো না, তারা হলো না এই মা বাবার ব্যথায় ব্যথিত। তুমি ও কথা বলো না বাবা। তোমার মেয়ে ছোট ছেলে আমারও শোনে, তুমি বর্দাকে তুমি ওদের তলে ফেলো না বাবা। ভেবো না বর্দা ওদের মতো স্বার্থ পুরুষ হয়ে গেছে। কি করবি তুই সীতা? আমার সত্যম, যদি ওদের মতো বেঈমান স্বার্থপর হতো, তাহলে রাস্তার পাশে গাছের আড়ালে বাবা ওই রাস্তা দিয়ে যাওয়ার পর তার পদচিহ্ন দেখে তবু
চুলের মাথায় ঠেকতো না, আরে সেই দোলা রুমালে বেঁধে দিয়ে বাড়ি যেত না বাবা। ওরে তুই চুপ কর রে মা, তুই চুপ কর। তোরে কথা বাড়ির বাতাস শুনতে পেলে বাতাস স্তব্ধ হয়ে যাবে, আকাশ শুনতে পেলে বজ্র হয়ে পড়বে আমার মাথায়। আমার কুলদে বাতাস শুনতে পেলে আমায় ছেড়ে চলে যাবে। হে রাধা মাধব, জীবনে জীবনে আমি কিছুই চাইনি ঠাকুর, আজ আমি চাইছি তুমি আমার জীবন থেকে সত্য ন্যায় ত্যাগ করে যে মহাপাপ আমি আজ করেছি সেই পাপের শাস্তি স্বরূপ সময়টুকু তুমি দিয়ে আমায় দিও ঠাকুর, তুমি আমায় দিও। না না সরদা না, তুমি আমায় স্পর্শ করো না। আমার মতো মহাপাপীকে স্পর্শ করলে তুমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আমি আমি আমার জীবনের সত্যকে গোলা থেকে খুন করেছি, ন্যায়কে তাড়িয়ে অধর্মকে বুকে তুলে নিয়েছি। বাবা বাবা, তুমি আমি মা সবাই মিলে চলো না, আমার বড়দাকে আর বৌদিকে আমরা সবাই মিলে ফিরিয়ে দিয়ে না না রে মা না, আমি ধর্মভ্রষ্ট হয়েছি ঠিকই, কিন্তু আমি আমার ছেলে আমার সত্যমকে আমি ধর্মচ্যুত হতে দেবো না রে মা, আমি দেব না। তাতে যদি আমি সর্বস্ব হারিয়ে পথের ভিখারি হয়ে যায় কিংবা পাগল হয়ে যায়, সেও ভালো রে মা, সেও ভালো রে মা। আর তো ফিরে আসবে আর তো ফিরে আসবে বন্দি হয়ে জীবন থেকে সবে হারি এ সংসার সাগরে ভাসবে না। সংসারে ভাবি না
যা রান্না করে। কিছুক্ষণ পরে কর্মক্লান্ত অভুক্ত স্বামী ঘরে ফিরলে তার সামনে ভাতের থালা ধরে দেবে। তবু সেই মা লক্ষ্মীর প্রতি কি অটুট শ্রদ্ধা ভক্তি। সমস্ত দুঃখ যন্ত্রণা বুকে চেপে রেখে নিজের অভুক্ত পেড়ে কিল মেরে এরা দেব দেবী ও গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি ওরা কাষ্ঠা দেখাতে ভুলে যায় না। এই জন্য বুঝি বলে সংসার সুখের হয় রমণীর গুণে। আরে ঠাকুরপো, আরে কখন এসেছো? আরে কিছু না বলি কি হলো ঠাকুরপো? তুমি একা একা দাঁড়িয়ে তখন থেকে কি ভাবছো বলো তো? ভাবছি আমি এই মন্দিরে প্রবেশ করে কাকে আমি প্রণাম করব, ওই মৃন্ময়ী না চিন্ময়ী প্রতিমাকে? ছি ঠাকুরপো, ছি, মন্দিরে দাঁড়িয়ে এমন কথা বলে মাকে যে অসম্মান করা হয়। না বৌদি, ওই মাটির প্রতিমা যদি প্রাণ পেত তাহলে তো সে নিজেই বলে দিত আগে তোমার মতো চিন্ময়ী প্রতিমাকে প্রণাম করতে। ছি ঠাকুরপো, ও কথা বলতে নেই। উনি যে আমাদের সকলের মা। সেই মায়ের অপার করুণায় বাড়িতে যে এক দানাও চাল নেই বৌদি, তাহলে কাজ থেকে ফিরলে ওই অভুক্ত সত্যমকে কি খেতে দেবে? ও নিয়ে তোমাকে কিছু ভাবতে হবে না ঠাকুরপো। জানি সে ক্ষমতা তোমার আছে। তোমার মিষ্টি কথা আর ওই স্বর্গীয় ভালোবাসার পরশে তার ক্ষুধা তৃষ্ণা সব তুমি ভুলিয়ে দেবে বৌদি, সব ভুলিয়ে দেবে। তুই তো বিয়ে করিসনি, তাহলে এত কথা তুই জানলি কি করে রে? স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসা কি জিনিস তা তো আমি শিখেছি তোদের এই দুজনকে দেখে। তাই তো আমি ভেবে পাই না তোদের এই মিষ্টি জুটিকে রামী চণ্ডীদাস, হর পার্বতী, লক্ষ্মী নারায়ণ, রাম আর সীতা, এদের কোন জুটির সঙ্গে আমি তুলনা করব? আর কারোর সাথে আমাদের অত তুলনা করতে হবে না। তোমরা দুই বন্ধু মিলে কথা বলো, আমি এখনই তোমাদের জন্য চা করে নিয়ে আসি। কি আর চাইতে ঠাকুরপো? চাল আর কিছু সবজি, আর চা করার আগে উনুনে ভাতটা চাপাও। তুই আবার এসব করতে কেন গেলি রে রিতে? আরে একটা দিন না হয় আমরা না খেয়ে থেকে যেতিস, আর আমি বাড়িতে পেট পুরে খেতাম। ছি 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 ছি। এই কথা বলতে তোর লজ্জা করে না? তোরা সবাই উপবাস করে থাকবি, আর আমি? এই কথা তুমি জানলে কি করে ঠাকুরপো? যা আমাদের বাড়িতে চাল নেই। সকালবেলা বাড়িওয়ালাকে বাড়ি ভাড়া দিতে গিয়ে আমি শুনি আমার আগে তুমি বাড়ি ভাড়া মিটিয়ে এসেছো। তখনই আমি বুঝেছি আজ বাড়িতে নির্ঘাত হাড়ি বন্ধ। তাই বাড়িওয়ালাকে 2 বছর ভাড়া অ্যাডভান্স দিয়ে ঠাকুরপো আমি বাজার করে নিয়ে চলে এলাম। রিতে, তোর ঋণ আমি কি করে শোধ করবো রে ভাই, বলতে পারিস? আচ্ছা, তুই কি চাস? এই বাড়িতে আসা আমি কি বন্ধ করিনি? কেন ঠাকুরপো? আরে হঠাৎ তুই এ কথা বলছিস কেন রে রিতে? তোর কথা শুনে মনে হচ্ছে আমার এই বাড়িতে আসা তুই পছন্দ করিস না। না রে রিতেশ, না, ও কথা তুই বলিস না রে। তুই আমার ছোট ভাইয়ের চেয়ে অনেক বেশি রে। তাই আমি চাই আগামী জন্মে তুই যেন আমার ভাই হয়ে জন্ম নিস রে। না, যেন আমি শত্রু হয়ে জন্মাই, তাতে অন্তত মনে একটু আমি শান্তি পাবো। তুমি কি বলছো ঠাকুরপো? শত্রু হয়ে জন্মালে তুমি মনে শান্তি পাবে? হ্যাঁ, পাবোই তো। এই জন্মে তো আমি দেখতে পাচ্ছি বন্ধ হয়ে আমি দেখতে পাচ্ছি আমার পয়সা কেনা চাল দিয়ে
তুমি তুমি সত্যমের জন্য ভাত রাঁধতেও কুণ্ঠাবোধ করছো। নইলে নইলে আমি তোমায় কখন বলেছি। আমার ভুল হয়ে, সত্যি বলছি আমার ভুল হয়ে গেছে ঠাকুরপো। আসলে তোমাদের কথা শুনতে শুনতে না আমি ভুলেই গেছিলাম। আচ্ছা ঠিক আছে, তোমরা দুই বন্ধু মিলে কথা বলো, আমি এখনই তোমাদের জন্য 2 কাপ চা করে নিয়ে আসছি। বল বাবা মা কেমন আছে রে রিকেশ? তোর বাবা মা ও বাড়ির চাকর চাকরানি হয়ে ভালো হয়ে আছেন। রিকেশ কি বলছিস তুই? শিবম চাকরি পেয়ে বেতন আর ঘুষের টাকায় টই টম্বর হয়ে ঘোড়াকে সরাক গান করছে। আর আর তোর ছোট ভাইটিও হয়েছে তারই অনুগামী। আমার আমার ভয় হচ্ছে শেষ বয়সে তোর বাবা মায়ের শেষ আশ্রয় না হয় ওই বৃদ্ধাশ্রম। না না এ হতে পারে না রে রিকেশ। বাবা মায়ের এই কষ্টটা আমি দেখবো না বলে আমার চাকরিটা শিবমকে দিয়ে আমি নিজে লেদ মেশিনের সঙ্গে লড়াই করছি রে রিকেশ। বর্তমানে শিবম মানুষ থেকে একটা জানোয়ারে পরিণত হয়েছে। আর সীতা ওরা ওরা হয়তো এবারে তাকে বনবাসে পাঠাবে। নয়তো নয়তো সে নিজেই বলবে, মা ধরিত্রী তুমি দ্বিধা হও, আমি আমি তোমার কোলে মুখ লুকাই। কি হলো রে রিকেশ? বলতে চাইলাম শিব আর হয়ে গেল বাঁদর। কিন্তু কেন? কোন মহাপাপ আমি করেছি যে আমার বাবা মা হয়তো তারা নিজেদের পাপে ভুগে মরছে গো। তোমার পাপে তারা ভুগতে যাবে কেন? বলি ওই ভগবানের বিচার তোর এক পেশে লয় গো, এক পেশে লয়। দেখি আপনি হঠাৎ আমার বাড়িতে, আর এ বাড়ির ঠিকানাই বা তুমি জানলে? আমার পোড়া গোপাল, আমরা জানি না এমন কাজ এই দেশে ঘটে নাকি গো? ওই তোমার বউয়ের পেটে যদি বাচ্চা আসে, যদি আমরা জানতে পারি, তাহলে ভাবো তো আমাদের এই চোখকে ফাঁকি দিয়ে তোমরা কোন কাজটা করতে পারবে গো? আমি এখন চলি রে সত্যম। বৌদিকে বলিস পরে আমি একদিন এসে চা খেয়ে যাবো, কেমন? বৌদিমণি চা করতে গেছে বুঝি? চলো বৌদিমণি, তোর কি হলো? বলি ছেলে হলো না মেয়ে হলো? আপাতত ছেলে মেয়ে কিছু নেই, আপাতত 2 কাপ চা হচ্ছে। এ নিন আপাতত 1 কাপ চা। এ কি ঠাকুরপো কোথায় গেল গো? কার বিশেষ কাজ ছিল লক্ষ্মী, তাই সে চলে গেছে। আর সে বলে গেল পরে সে আসবে। বলি পরে পরে করে আর কবে হবে লো বৌদিমণি? নাকি তোরা অনেক চেষ্টা করে হয়নি? তুই 5 হয় নাকি লো বৌদিমণি? বর্তমান দেশে যে অবস্থা, তাতে বাজে হয়ে থাকাটা কি খুব অপরাধ হবে কাকি? হ্যালো, তোরা যদি বাঁচা হয়ে থাকিস তাহলে আমাদের কি করে চলবে লো? আমরা কি না খেয়ে মরবো? আপনারা না খেয়ে মরবেন কেন? আপনাদের জন্য তো বর্তমান রাজ্য সরকার, কেন্দ্র সরকার অনেক রকম ভাতার ব্যবস্থা করেছে। ভাতা লয় গো বড় বাবু, ভাতা লয়। ওই সরকার আমাদের একটা করে ভাতার দেবে বলেছে। ভাতা ঝাঁটা মারো, চালাদের মুখে ঝাঁটা মারো। চালারা মুখে বলবে এক আর কাজের বেলায় এক। সেটা তো এদেশে নেতাদের ধর্ম। কিন্তু তুমি হঠাৎ এই বাড়িতে? দেখতে এলাম লো বৌদিমণি, তোমার ছেলে হয়ে বংশ রক্ষা হলো না মেয়ে হয়ে পরের ঘরকে আলো করতে নিজের ঘরটাই অন্ধকার হলো। কিন্তু আগে তো তোমরা খবর পেলে ছেলে নাচাতে আসতে, এখন তো দেখছি আগেই চলে এসেছো। ওই দেশ এখন উল্টো পাল্টা পড়ে হাঁটছে গো বড় বাবু। আর ওই মানুষ হাঁটবে না তা কি হয়? তার উপর আমি একটু অন্য মাপের হিজড়ে। শুধু ওই ছেলে লাচাই নয়, ছেলেকে বাড়ির থেকে বের করে আনে। তারপর সেই বৃহল্লাদারের আত্মজীবনের কথা, গোপন কথা
থাক বড় বাবু। তোমরা সাইবা শুনলে এই সমাজের অপেক্ষিতা অবহেলিতা এই বৃহন্নতাদের জীবন কথা নাইবা শুনলে। বৌদিমণি আমি এবার আসি, এরপর যেদিন আসবো তোর বলে যেন ছেলেই দেখি। তুই দিবি আমাকে, আমি লাচাবো, তখন তুই বলবি ভাদু লে লে লে, ভাদু লে লে লে, পয়সা তু আনা, খাবি মিশ্রির দানা, ভাদু লে লে লে, ভাদু লে লে লে, ভাদু লে লে লে, পয়সা তু আনা, ভাদু লে লে লে, ভাদু লে লে লে, পয়সা তু আনা। লক্ষ্মী, আজ ওর কথায় অন্য সুর শোনা গেল কেন লক্ষ্মী? ও কি মানুষের মঙ্গল চায় না জীবন জীবিকার জন্য সে ছেলে না চায়, নাকি ওর কোনো গোপন উদ্দেশ্য আছে? তা তো জানি না গো, তা তো জানি না। কারণ এই জগৎ সংসারে জগৎ সংসারে মানুষের আজীব জীব। নইলে দেখো, বাবা মাকে সুখী রাখার জন্য যে চাকরিটা তুমি তোমার ভাইকে পাইয়ে দিলি, সেই চাকরি পেয়ে কেমন বদলে গেল। তাই তো ভাবছি লক্ষ্মী, এরপর বাবা মা আর সীতার কি হবে? শিবম সুন্দর আর মেজ বৌমার সারাশি আক্রমণে তারা ওই সংসারে টিকে থাকতে পারবে তো নাকি?